জুলাই অভ্যুত্থান ভুলতে বসেছে দেশবাসী। সমন্বয়কদের আক্ষেপ, এখনো ফ্যাসিস্টদের নামে স্লোগান হওয়ায় ক্ষোভ। একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়। জুন ৫ থেকে শুরু করে অগাস্ট ৫, এই সময়টা ভুলে যেতে বসেছে। রাজনৈতিকভাবে মৃত্যু হলেও বদলায়নি আওয়ামী লীগের চরিত্র। মন্তব্য জামায়াত আমিরের, বললেন দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। চলতি মাসেই প্রকাশ হবে শব্দ দূষণের চূড়ান্ত বিধিমালা, জানালেন পরিবেশ উপদেষ্টা। জানুয়ারিতে 10টি নীরব এলাকা ঘোষণা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলতে বসেছে, সে কারণেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হচ্ছে, এমন ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। অনেক প্রাণের বিনিময়ে বর্তমান পরিস্থিতি তৈরি হবার পরও কিছু মানুষ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত, জানান তিনি। সকালে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন সার্জিস আলম। আপনার এলাকায় বিনিয়োগ যদি না হয়। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলন মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সমিতি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ও আর্থিক অনুদান। এর আগে আলোচনায় অংশ নিয়ে ছাত্র নেতারা বলেন, অভ্যুত্থানে নিহতদের ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেবে না বাংলাদেশের তরুণ সমাজ। আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেনি, কিন্তু আমরা কথা দিচ্ছি শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। আলোচনায় সার্জিস আলম বলেন, কিছু মানুষ এখনো ব্যক্তি স্বার্থে কাজ করে যাচ্ছে, ভুলতে বসেছে জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী স্মৃতি। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন ৫ থেকে শুরু করে অগাস্ট ৫, এই সময়টা ভুলে যেতে বসেছে। এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়, একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি ক্ষেত্রেই উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন সার্জিস। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে। একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নামেও বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে, কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে 3টা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই পুরো উত্তরের জনপদে। আলোচনায় উত্তরবঙ্গের উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা হয় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরী। প্রায় এক যুগ পর সিলেটে প্রকাশ্যে হল দলটির কর্মী সম্মেলন ও সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। 2009 সালের পর সিলেটে প্রথমবার প্রকাশ্য সমাবেশ করল জামায়াত ইসলামী। নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। 11টার পর মঞ্চে ওঠেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই বিগত শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করেন আমির। অভিযোগ তুলেন, রাজনৈতিকভাবে মৃত্যু হলেও আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হয়নি। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের
পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যান, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তরপাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা মানুষের বুকে গুলি চালিয়েছে তারা কিভাবে ভোট চাইতে আসবে। আমি বলি, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দান করবে? যারা জনগণের কেনা টাকা, অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভোট চাইবে? সবশেষে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই জামায়াত ইসলামের একমাত্র লক্ষ্য। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচার করবো একটা সমাজ চাই। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। চলতি মাসের মধ্যে শব্দ দূষণের বিধিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে, এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গুলশানের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি ছিল। সেখানে তিনি বলেন, সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে নীরব 10টি এলাকা ঘোষণা করা হবে জানুয়ারিতে। জনদুর্ভোগ হয়তো কিছুটা কমানো যাবে, কিন্তু বায়ুর মান খুব দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করেন উপদেষ্টা। বলেন, শব্দ দূষণের কারণে ট্রাফিক পুলিশদের কাজ করাও দুঃসহ হয়ে পড়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, নির্বাচন কবে হবে তা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। 53 বছরেও রাজনৈতিক দলগুলো কেন রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারেনি এমন প্রশ্ন রাখেন উপদেষ্টা। বলেন, জনগণের ইচ্ছায় অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে হাত দিতে হয়েছে। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়া তিথিকে জানিয়েছেন, কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে, তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে, এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি, এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন, খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে। একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি, ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন, যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনর্তদন্ত, কারাবন্দীদের মুক্তি, মামলার সব রায় বাতিল সহ ৮টি দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবার। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ছিল সংবাদ সম্মেলন। নির্যাতিত পরিবারের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বিডিআর বিদ্রোহ। বলেন, কারাবন্দীদের সাজা শেষ হলেও বিনা বিচারে তাদের নির্যাতন করা হচ্ছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানান বক্তারা। বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও শাস্তি পাচ্ছেন। হত্যা মামলায় ২৭৬ জন জামিন পেলেও বিস্ফোরক আইনের মামলায় তারা আটক, জানান পরিবারের সদস্যরা। বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনার প্রহসনমূলক যে 2টি মামলা করা হয়েছে, এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে, এই রায়গুলোকে বাতিল করতে হবে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি। সকালে সরকারি খরচে তাদের ইথিওপিয়ার একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। IOM এর পক্ষ থেকে তাদের ৫,০০০ টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত 16টি ফ্লাইটে মোট ১,০৪৮ জনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো। তাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন, সার্বিক খোঁজ খবর নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত একজন বাংলাদেশি লেবাননের বোমা হামলায় মারা গেছেন। পৌষ মাসের আগেই শীতের দাপট, দিনের আলো ফুরোনোর আগেই কুয়াশায় ঝাপসা হয়ে আসছে দৃষ্টিসীমা। হিমেল হাওয়ায় কাঁপুনি ধরাচ্ছে শরীরে। আবহাওয়া অফিস বলছে, এই বছরের শীতের তীব্রতা বেশি থাকতে পারে। বায়ু দূষণের কারণে এবছর অগ্রিম এসেছে কুয়াশা। একই কারণেও স্থায়ীও হচ্ছে বেশিক্ষণ। কুয়াশার আধিক্যের কারণেই ফলে শীতের অনুভূতিও হচ্ছে বেশি। আবহাওয়া অফিস বলছে, আগামী 15 থেকে 16 ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। এরপর কিছুটা বাড়তে পারে, তবে 20 তারিখের পর আবারও নামতে শুরু করবে পারদ। তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতি হবে বেশি, তবে এর মধ্যে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী ও চুয়াডাঙ্গায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীকাল স্লাইটলি ফল করবে কিছু কিছু জায়গায়, কিন্তু খুব বেশি ফল করবে না। তারপরে একটু রাইজ করবে 15-16 তারিখের পরে, 1-2 দিনের জন্য রাইজ করে পরে আবার টেম্পারেচার 20 তারিখের পরে টেম্পারেচারটা আবার গ্রাজুয়ালি ফল করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের উপদেষ্টা জন কির্বি বলেন, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে বলে জানান তিনি। বাংলাদেশের চলমান ঘটনাবলী আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্ট বাইডেনও ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন। নিরাপত্তা ইস্যুতে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করছি, যেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানো যায়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরাসরি যাচ্ছি সেখানে। কঠিন, একদিকে মেসাকার চলছে, অন্যদিকে মুক্তিযুদ্ধ চলছে। সর্বশেষ আমরা যখন লন্ডনে ছাত্র অবস্থায় ডক্টর মোশাররফ এখানে বসে আছেন, তিনি সেখানে লন্ডনের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা সেখানে ছিলাম এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু লন্ডনের বুকে প্রতিবাদ করেছিলাম এবং সেই প্রতিবাদের কারণে আমার মেধাবৃত্তি তথা পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে আমরা সেই পরিস্থিতিতে সেখান থেকে উন্মুখ হয়ে তাকিয়েছিলাম। একটি তথ্য আমরা সেখানে পেয়েছিলাম,
সেটি আজকে আমি অতীতে একবার বলেছি, আজকে আমি বলা প্রয়োজন মনে করছি নতুন প্রজন্মের কাছে। তথ্যটি হচ্ছে এই যে আপনারা জানেন সেই ডিসেম্বরের সঙ্গীন মুহূর্তে সেই পাক হানাদার বাহিনী যখন তার আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর, সেই আত্মসমর্পণের তারিখটি ছিল কিন্তু 11 অথবা 12 ডিসেম্বর। আমেরিকার যুক্তরাষ্ট্রের যে দলিল 30 বছর পরে প্রকাশিত হয়, সেই দলিলে পরে আমাদের সেই শোনা কথার সত্যতা মিলেছে। আমরা ব্যক্তিগতভাবে পারিবারিক দিক থেকে আমরা এখনো দুঃখ করে বলি, যদি 11 বা 12 ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানীর কাছে, এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানীর কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে হয়েছিল। সরাসরি যুক্ত হয়েছিলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী কবিতার রচয়িতা কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম। 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। উত্তাল 60-এর দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবিতা খ্যাতি এনে দেন। তার কবিতা হয়ে উঠেছিল মিছিলের স্লোগান। পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় কবিতাটি মানুষের মাঝে তুমুল সাড়া জাগায়। 1986 সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর বইটিতে 33টির বেশি সংস্করণ বেরিয়েছে। দীর্ঘ সময় নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন হেলাল হাফিজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।